আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আরেকটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম শৌমিক আহমেদ। আজকে আমরা যোগাযোগকরণের প্রথম ক্লাস শুরু করব। যোগাযোগকরণের এই পুরো চ্যাপ্টারটা আমাদের খুব স্টেপ বাই স্টেপ আমরা যাব। আমরা অন্তরীকরণে যোগাযোগকরণের ম্যাক্সিমাম যতগুলো আমাদের বেসিক লাগে সেগুলো শিখে এসেছি এবং অন্তরীকরণের অভিজ্ঞতা থেকে জেনে এসেছি কীভাবে আসলে ক্যালকুলাসের বিষয়গুলো আসলে গণনা করা হয়। যেমন কি একটা উদাহরণ দিই তোমাকে। তুমি কোনোদিন বীজগণিত শিখছো, তাই না? বীজগণিত যখন প্রথম চ্যাপ্টারটা পড়ছো ক্লাস 9-10-এ, তখন আমি তোমাকে বলবো না যে তোমার বীজগণিতের কোনো প্রিভিয়াস ধারণা ছিল না, তাই না? বীজগণিতের কোনো প্রিভিয়াস ধারণা ছিল না, এটা আমি তোমাকে বলতে পারবো না। একই রকমভাবে যোগজীকরণ যখন করতে আসছো, তুমি তোমাকে বলতে পারবো না যে হ্যাঁ, তোমার যোগজীকরণের ধারণা নাই ঠিক আছে, কিন্তু যোগজীকরণের যে কোনো প্রিভিয়াস অভিজ্ঞতা ছিল না, তা কিন্তু না। কারণ তুমি বীজগণিত কিন্তু ক্লাস 6-7 থেকেই পড়তেছো। একই রকমভাবে আমি তোমাকে বলতে পারবো যে তুমি যখন অন্তরীকরণ করছো, অন্তরীকরণের ম্যাথগুলো তুমি করতেছিলা, অন্তরীকরণের টপিকগুলো তুমি বিশ্লেষণ করতেছিলা, তখন যোগজীকরণের কিছুটা অংশ বা অভিজ্ঞতালব্ধভাবে শিখে ফেলছো তুমি। চলো আমরা সেই ব্যাপারে আজকে আলোচনা করব। আজকে আমাদের যে প্রথম টপিক, সেই টপিকটা হলো প্রতি অন্তরক হিসাবে আমাদের যোগজ। ঠিক আছে? আমাদের যোগজ বা প্রতি অন্তরক হিসাবে আমাদের যোগজ। সো প্রথমে একটু জিনিসটা একটা ছোট একটা কনসেপ্ট দিয়ে তোমাকে বুঝাই। দেখো, ক্যালকুলাস কি যখন তুমি কোনো টিচারকে জিজ্ঞেস করবে বা কাউকে জিজ্ঞেস করবে, সে তোমাকে বলবে আমরা নর্মালি কি করি। নর্মালি আমাদের দুইটা জিনিস থাকে। ধরো মনে করো আমার কাছে এরকম থাকে যে আমাদের দুইটা জিনিস আছে। প্রথম জিনিস হলো একটা বর্গ আছে এবং এখানে আমার কাছে আরেকটা বর্গ আছে। সো আমি যদি জিজ্ঞেস করি তোমাকে, আচ্ছা দুইটা বর্গর যে ক্ষেত্রফল আছে, প্রত্যেকটা বর্গের তো একটা ক্ষেত্রফল আছে, তাই না? এই ক্ষেত্রফল দুইটা আমি কি করব? যোগ করব। আমি ক্ষেত্রফল দুইটাকে আমি যোগ করব। তখন তুমি আমাকে বলবো যে হ্যাঁ, এদের ক্ষেত্রফল দুইটা যোগ হয়ে একটা বড় বর্গ আসবে, যে বর্গটার সাইজ হয়তো বা এতটুকু হবে। ঠিক আছে? কি করছি আমরা? যোগ করছি। সো ভাইয়া, এখন আমি তোমাকে বলি এই বর্গটার কি একটা নির্দিষ্ট এরিয়া আছে, যে এরিয়াটা কি ক্যালকুলেট করা সম্ভব আমাদের বীজগণিতিক রাশি বা আমাদের যেটা আমরা বলি না, আমরা বলতেছিলাম না, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে আসলে ডেসিমাল নাম্বার সিস্টেমের মাধ্যমে লিখতে পারি এর ক্ষেত্রফলটা যখন লিখতে পারি, আর তারপর আমরা কি গণনাও করতে পারি বা ক্ষেত্রফলটা ধরা যায়, ছোঁয়া যায়, এরকম একটা অবস্থায় আছে একটা বর্গের। কিন্তু এমন যদি হয় আমাদের হিসেবটা অনেকটা এরকম করা লাগে যে এমন ক্ষেত্রফল যেটা আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, তখন কি হবে ভাইয়া? তখনই আমাদের আসে ক্যালকুলাসে আলোচনা। আমরা যখন অন্তরীকরণ করেছিলাম, তোমাকে আমি বলছিলাম অন্তরীকরণ মানেই তুমি বুঝবে ঢালের আলোচনা। হ্যাঁ, কিন্তু যোগজীকরণ যখন করবা তখন আমি বলবো যে তুমি ঢাল না, তুমি বরঞ্চ ক্ষেত্রফল আলোচনা বলো। কেন ভাইয়া? কারণ তুমি অন্তরীকরণে অনেক কিছু করেছো। আমি তোমাকে বলবো তুমি অনেক কিছু করেছো। এখন যোগজীকরণে আমরা সেই জিনিসটাই করবো, ওই ধারণাগুলোরই কিছু কিছু কাজে লাগাবো এবং আসলে দেখবো যোগজীকরণ ইজ মোর অফ, কি বলতে পারি তোমাকে, যে বাস্তব অভিজ্ঞতা ক্ষেত্রে, মানে বাস্তবিক ক্ষেত্রে আসলে জিনিসগুলো কীভাবে হিসাব করা হয় সেগুলো আসলে বোঝার জন্য। চলো তোমাকে আমি একটু জিনিস বলি তোমাকে, যে ধরো তোমার কাছে একটা জিনিস আছে, একটা বর্গ আছে, আবারও একটা বর্গ আছে। এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি আমরা। কি নির্ণয় করতে যাচ্ছি? ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। সো নর্মালি তোমার কাছে যদি এই বর্গটার যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, ধরো মনে করো 4 মিটার, তখন তুমি আমাকে বলবা যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 4 স্কোয়ার। ঠিক আছে? 4 স্কোয়ার। সো এবার আমি একটু হিসাব করবো যে তুমি এই বর্গের ক্ষেত্রফলটা আসলে কীভাবে হিসাব করছো। হ্যাঁ, কীভাবে হিসাব করছো? যে ভাই এই যে আমাদের 16 বর্গমিটার যে বর্গটা পাইলাম, 16 মিটার স্কোয়ার যে ক্ষেত্রফলটা পাইলাম, এটা আমি কীভাবে পাইছি? তুমি আমাকে বলবো যে ভাই একটা কাজ করছি, আমি এই বরাবর আমি একটা ফিতা দিয়ে মাপ দিছি এবং এই বরাবর আমি একটা ফিতা দিয়ে মাপ দিছি। ফলে আমি হিসাবটা করতে পারছি যে হ্যাঁ, আমাদের 16 মিটার স্কোয়ার। এমন ফিতার দুইটার মাপই যেহেতু আমাকে বলে দিচ্ছেন যে বর্গ, তার মানে কি দুইটা মাপই আমাদের 4 মিটার করে হওয়ার কথা। তার মানে খুব সহজে আমরা বর্গ নির্ণয় করতে পারলাম। মনে রাখবা, পৃথিবীতে না, ম্যাথে সবচেয়ে সহজ হলো বর্গের ক্ষেত্রফল নির্ণয় করা। ঠিক আছে? সো আমরা যখন যোগজীকরণের হিসাবটা কনসেপ্টটা শিখবো বা কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো, সেটা আমরা এটা দিয়ে বোঝার চেষ্টা করবো। চলো এবার তোমাকে আমি বললাম একটা প্লেন আছে আমার কাছে, হ্যাঁ, এই জিনিসটার এটা একটা কি, একটা সমতল আছে, এই সমতলের ক্ষেত্রফল কত? এখন তুমি আমাকে বলবা যে ভাইয়া এই সমতলের ক্ষেত্রফল তো বের করতে চাচ্ছি আমি, আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি, কিন্তু ভাই সমতলের ক্ষেত্রফলটা বের করবো কীভাবে? এখানে তো কোনো স্ট্রেট লাইন নাই, এখানে তো বর্গের মতো কোনো স্ট্রেট লাইন নাই যেখানে আমি বলতে পারবো 4 মিটার, আমি বলতে পারবো না এটাও 4 মিটার। ঠিক আছে? ফলে এটার ক্ষেত্রফল নির্ণয় করাটা কাইন্ডলি একটু অসম্ভব টাইপের হয়ে যাচ্ছে আমার জন্য আগের ট্রেডিশনাল উপায়। কারণ কি, ট্রেডিশনাল উপায়ে আমি জানতাম যদি একটা বর্গ থাকে, বর্গের কি আমাদের 4টা বাহু থাকে, 4টা বাহুই সমান, এই জন্য ক্ষেত্রফল কি আমাদের 4 স্কোয়ার। ঠিক আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 4 স্কোয়ার হয়ে যায়। কিন্তু এরকম একটা আঁকাবাঁকা একটা জিনিসের ক্ষেত্রফল কেমন হবে? অ্যান্ড রিয়েল লাইফে তুমি যতগুলো বস্তু দেখবা, যেমন কি আমি তোমাকে বললাম যে ধরো আমাদের কলমটা, এই কলমটাও কিন্তু আসলে পারফেক্ট স্কোয়ার না। যেহেতু পারফেক্ট স্কোয়ার না, তখন কি এটার হিসাব আমাদের আনতে হবে না?
কীভাবে আনবো? আমরা একটু চিন্তা করি এইভাবে চিন্তা করি যে ভাইয়া আমাদের এই পুরা জিনিসটা যখন হিসাব করতে আসছি তখন আমি বলতেছি যে ভাইয়া আমাদের কী করতে হবে, খুব বড় একটা বর্গ মাঝখানে হিসাব করে নিচ্ছি। এরকম বেশ কয়েকটা বর্গের সমন্বয়ে এই বস্তুটাকে আমি আলোচনা করতেছি, ঠিক আছে? বেশ কয়েকটা বর্গের সমন্বয়ে এই বস্তুটাকে আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ, এরকম অসংখ্য বর্গ নিয়ে এই বস্তুটা ধর্ম মনে করে গঠিত, এরকম অসংখ্য নিয়ে বস্তুটা গঠিত, ঠিক আছে? সো আমি তোমাকে বললাম অনেকগুলো বর্গ নিয়ে বস্তুটা গঠিত হয়েছে, ফলে আমি আসলে কি ক্ষেত্রফলটা কাছাকাছি একটা মানে পৌঁছাবো। ক্ষেত্রফলটা কি আমাদের বাঁচাবে, পুরো জিনিসটা আমি বর্গতে ঢেকে দিই, আরও ছোট বর্গ পুরো জিনিসটা আমি বর্গতে ঢেকে দিলে আমরা কি করবো, একটা টাইমে পুরো জিনিসটা আমরা বর্গতে ভরে দিতে পারবো। কিন্তু মনে রাখবা এই যে আঁকাবাঁকা লাইনগুলো হইতেছে না, হচ্ছে না, এগুলোর জন্য আমাদের বর্গটা কি আসলে কি প্রতিষ্ঠিত হইতে পারবে? নর্মাল সাইজ বর্গ কি প্রতিষ্ঠিত হইতে পারবে? হইতে পারবে না। কারণ কি, এগুলোর এক বাহুর দৈর্ঘ্য এই আঁকাবাঁকা লাইনকে আসলে সাপোর্ট করে না, এই জন্য তার মানে কি, আমরা যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য আছে, আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য কি করতে হবে, ছোট করতে হবে। যদি আরো ছোট করি তখন কি হবে, আসলে একদম ছোট করতে এমন একটা লিমিটে পৌঁছাবো যেখানে একটা লাইনের উপর একটা ফোঁটা আমাদের একটা বর্গের এক বাহুকে নির্দেশ করতে পারে, তাই না? তখন ওই বর্গের ক্ষেত্রফল দ্বারা ওই সমস্ত বর্গ, ওরকম ছোট অসংখ্য বর্গ দিয়ে যদি এই পুরো বস্তুটা গঠিত হয়, এখানে তো অনেক ছোট বড় বর্গ আছে, কিন্তু ওরকম ছোট বর্গ দিয়ে যে পুরো বস্তুটা গঠিত হয়, তখন আমি বলতে পারবো না ওই সমস্ত ছোট বর্গের ক্ষেত্রফল দ্বারাই আমাদের কি গঠিত হচ্ছে, এই বস্তুটা গঠিত হচ্ছে। এবং ওই ক্ষেত্রফল বের করতে পারলে, ওই বর্গগুলোর ক্ষেত্রফল, সবগুলো বর্গের ক্ষেত্রফলটা বের করতে পারলে কি করতে পারবো, আমরা আসলে জানতে পারবো এই বস্তুটার ক্ষেত্রফল কত। সো আমাকে একটু বলো, নর্মাল সামেশন বা যোগ, আমরা প্রথমে যোগ করছিলাম এরকম শুরুতে যে ভাই আমাদের কাছে দুইটা বর্গ আছে, এদেরকে যোগ করা যায়, আমি বলছিলাম এই সমস্ত ক্ষেত্রে বা বর্গের ক্ষেত্রে একটা বাহুকে আমরা কি করতে পারবো, একটা বাহুর ক্ষেত্র মানে এরিয়াকে কল্পনা করা যায় বা এরিয়াকে আমরা ধরতে পারি, ঠিক আছে? এরকম কল্পনা না, আমি এরিয়াকে ধরতে পারি, ঠিক আছে? 1 মিটার একটা এরিয়া, 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার, 1 মাইক্রোমিটারকে আমরা ধরতে পারি না অবশ্য, 1 মিলিমিটারকে আমরা ধরতে পারি, ধরো বুঝতে তো পারি কতটুকু। কিন্তু আমাদের এই লাইনের উপরে বসতে হইলে তুমি আমাকে বলো আরো অনেক ছোট অসংখ্য লেভেলে ছোট বর্গ হয়ে যাবে না, বর্গের এক বাহু অসংখ্য লেভেলে ছোট হয়ে যাবে না? তখন কাহিনীটা কি হয়, ওগুলোর যদি আমি সামেশন করতে চাই, সামেশন মানে কি, যতগুলো বর্গ আছে সবগুলোর যোগ, তাই না? এখানে যদি 6টা বর্গ থাকতো, সবগুলোর যোগকে আমি কি বলবো, সামেশন অফ অল দ্য বর্গস, বা সবগুলো বর্গের যোগফল। এটাকে আমরা সামেশন চিহ্ন দিয়ে বুঝাচ্ছি। কি দিয়ে বুঝাই আমরা? সামেশন চিহ্ন দিয়ে বুঝাই, ঠিক আছে? এটাকে ইংলিশে সামেশন কিভাবে লিখি, ঠিক আছে? সামেশন এইভাবে লিখি, ঠিক আছে? সামেশনের প্রথম অক্ষরটা দিকে নজর দিব, আমার বানানটা ঠিক আছে কিনা আমার আসলে যথেষ্ট সন্দেহ আছে, বাট প্রথম অক্ষরটা দিকে খেয়াল দাও, এটাকে আমরা কি বলি, সামেশন চিহ্ন বলি। এখন ভাইয়া এই যে ছোট বর্গগুলো করলাম, এই সমস্ত বর্গের এক বাহুকে যদি আমরা ডিএক্স ধরি, কি ধরি আমরা, এক বাহুকে যদি আমরা ডিএক্স ধরি, কি ধরি, ডিএক্স। এক্স দিয়ে ধর্ম মনে করে একটা বর্গের এক বাহুকে প্রকাশ করা যায়, এক্স দ্বারা বর্গের এক বাহুকে প্রকাশ করা যায়। কিন্তু ডিএক্স হলো এমন একটা ক্ষুদ্র আকার বা ক্ষুদ্র দৈর্ঘ্য, ডিএক্স হলো এমন একটা ক্ষুদ্র দৈর্ঘ্য যেটাকে আমরা নর্মালি কি বলবো, খুবই ছোট একটা দৈর্ঘ্য, যেটা কাইন্ডা জিরোর কাছাকাছি, তাই না? এরকম করে আমরা ডিএক্সকে হিসাব করে আসি। সো এরকম ক্ষুদ্র বাহুগুলো নিয়ে, ক্ষুদ্র বাহুগুলোর সামেশনের মাধ্যমে কি গঠিত হয় ভাইয়া, আমাদের এই বড় বস্তুটা গঠিত হয়। তখন আমাদের হিসাবটা কি এসে পড়ে ভাইয়া, আমরা তো আগে সামেশন দিয়ে বড় বর্গগুলোর হিসাব করতে পারতাম, এখন যে ছোট বর্গ অসংখ্য বর্গগুলো দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই এই আঁকাবাঁকা একটা বস্তুর, তখন আমাদের জিনিসটা এসে পড়ে ddx অফ এই অপারেটরটা আমাদের কাজে আসে। যখন নর্মালি হিসাব করতেছিলাম তখন এই অপারেটরটা কাজে আসছে, কিন্তু যখন আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বাহু নিয়ে হিসাব করতেছি একটা জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করতে, তখন আমাদের এই অপারেটরটা কাজে আসে। এটাকে আমরা বলি ইন্টিগ্রাল সাইন, এটাকে আমরা বলি ইন্টিগ্রাল সাইন, ঠিক আছে? এবং আমরা ডিএক্স এবং সব কিছুকেই আমরা অ্যাকচুয়ালি এখন নামকরণ করবো, প্যারা নেই। চলো গাইজ, আমরা একটু এই নামকরণ পদ্ধতিটা একটু সুন্দর করে দেখে আসি, ঠিক আছে? ধরো মঙ্গ তোমার কাছে একটা ফাংশন আছে এফএক্স, সো এফএক্স ইজ ইকুয়াল টু কোনো একটা এফএক্স এর কোনো একটা মান আছে, আমি আপাতত তোমাকে বললাম না এফএক্স এর একটা মান আছে, ঠিক আছে? এফএক্স এর একটা মান আছে। সো এই ফাংশনটা যখন ইন্টিগ্রেট করতে ডিফারেন্সিয়েশন করছিলাম, আমরা কি করছিলাম, আমরা ddx অফ এফএক্স, তাই না?
এফএক্স এটা একটা মান ছিল, আমরা বলছিলাম ডিফারেন্সিয়েশন যখন আমি এফএক্সে করবো আমার মানটা এসে পড়ে এরকম f1 x, তাই না? এটা এসে বললো আমাদের মান, এটা এসে পড়ছিল আমাদের মান। কিন্তু ভাইয়া আমি তোমাকে বলতেছি, ভাইয়া এখন যদি ইন্টিগ্রেট করি জিনিসটাকে, আমি যদি এফএক্সকে ইন্টিগ্রেট করি তাহলে কী হবে ভাইয়া? এফএক্সে যখন ইন্টিগ্রেট করি তাহলে কী হবে? অবশ্যই কী হবে? উল্টা হওয়ার কথা, মানে অবশ্যই কী হবে? আমাদের ওইটার ইন্টিগ্রেশন পাওয়া যাবে। এখন এফএক্স যদি এমন একটা জিনিসের ফাংশন হয় যেটা আসলে ক্ষেত্রফল বোঝায়, এফএক্স যদি ক্ষেত্রফল বোঝায় তাহলে তুমি আমাকে বলো, ওই জিনিসটা এফএক্স যদি আসলে একটা বাহুর দৈর্ঘ্য বোঝায় কোনো একটা বর্গের ক্ষেত্রে, তবে আমাকে বলো তো এফএক্স ডিএক্স বলতে অবশ্যই এই জিনিসটা বলবো এফএক্সের অন্তরীকরণ বুঝাবে না? এফএক্সের অন্তরীকরণ বুঝাবে না? কি বুঝাবে সেটা আমরা পরবর্তীতে আসবে। এফএক্সের অন্তরীকরণে বুঝাবে। সো এই জিনিসটা একটু বোঝো। আমরা ডিফারেন্সিয়েশন করছি, তখন কি করছি? কোনো একটা জিনিস কাইটা ছোট করছি। ইন্টিগ্রেশন যখন করব ওই ছোট জিনিসটাকেই ধইরা বড় করব। এই জন্য আমাদের ছোট যে জিনিসটা আছে, হ্যাঁ, এটাকে বলা হয় অন্তরক অপারেটর। কি বলা হয়? অন্তরক বলি আমরা, জাস্ট অন্তরক বলা হয়। এটাকে কি বলা হয়? অন্তরক বলা হয়, ঠিক আছে? এবং আমাদের এটাকে কি বলা হয়? আমাদের যোগজ অপারেটর, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। আমরা যখন ম্যাথ করবো তখন না এগুলো আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। সো আজকে যে আলোচনাটা ছিল প্রতি অন্তরকের, হ্যাঁ, ওইখান থেকেই শুরু করি। আমরা তো এতক্ষণ ছোটোখাটো তোমাকে একটা পরিচয় দিলাম, ছোট আলোচনা এখান থেকেই শুরু করি, ঠিক আছে? ছোট আলোচনা যেহেতু এখান থেকেই শুরু করি। সো প্রতি অন্তরক হিসেবে যোগজ, তোমরা অন্তরীকরণ করছো, এবার আমরা যোগজীকরণ করতে আসছি, ঠিক আছে? শুরু করি আমরা যোগজীকরণের আলোচনাটা। সো আমাকে একটু বলো তো কোন একটা জিনিসকে মানে তুমি একটা জিনিস করছিলা, খুব ফান্ডামেন্টাল রুল পড়ছিলা, কোন একটা জিনিসকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি মানটা কি আসে? x টু দি পাওয়ার n এর মান, x টু দি পাওয়ার n সবচেয়ে ফান্ডামেন্টাল রুলটা, যেটা তুমি যদি অন্তর্করণ নাও করে আসো তুমি এটা দেখছো, ঠিক আছে? এটার মান কি আসে আমাদের? n x টু দি পাওয়ার n-1, ঠিক আছে? n-1, ঠিক আছে? n-1। এবার তোমাকে আরও একটা জিনিস আমি অন্তর্করণ করতে দিচ্ছি, ঠিক আছে? সেটা হলো এটা ddx অফ x টু দি পাওয়ার n প্লাস c। c কি একটা এখানে ধ্রুবক, c কি একটা ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক। সো আমাকে বলো তো এটার মান কত আসে? অবশ্যই তুমি আমাকে বলবে ভাইয়া এইটুক তো আমাদের ডিফারেন্সিয়েট হবে এক্স এর সাপেক্ষে, কিন্তু এটা তো ধ্রুবক, যেহেতু এক্স এর সাপেক্ষে তো ডিফারেন্সিয়েট হবে না, এটুকুর মান 0 এসে পড়বে। ফলে মানটা এসে পড়বে n x টু দি পাওয়ার n-1, আর কিছুই না। তার মানে তুমি আমাকে একটা জিনিস স্বীকৃতি দিচ্ছ, তুমি বলো এটা ঠিক আছে, তো তুমি আমাকে একটা জিনিস স্বীকৃতি দিচ্ছ যে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে আমাদের কিছুই থাকে না বা 0 হয়ে যায়। সো ইন্টিগ্রেশন হলো কি ঠিক ডিফারেন্সিয়েশনের বিপরীত, ঠিক আছে? তার মানে কি কোনো কিছু নাকে যখন আমরা আমাদের যদি নির্দিষ্ট করে কোনো কিছু না দেওয়া থাকে, তখন ওটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তখন ওটা মান কি আসে? আমাদের একটা ধ্রুবক আসে। তার মানে 0কে যখন ইন্টিগ্রেট করি আমাদের মান কি আসে ভাইয়া? অবশ্যই তুমি আমাকে বলবে একটা ধ্রুবক আসে। কি আসে ভাইয়া? একটা ধ্রুবক আসে, ঠিক আছে? এটা মাথায় রেখো, ঠিক আছে? জিনিসটা জাস্ট উল্টা। সো প্রতি অন্তরক কি? বিষয়টা দিয়ে আমি কি বুঝেছি? আসলে আমাদের যোগজ হলো প্রতি অন্তরক। কেন ভাইয়া? এই যে এই রাশিটাকে আমরা নিব n x টু দি পাওয়ার n-1, হ্যাঁ, এটাকে আমরা ইন্টিগ্রেট করবো কার সাপেক্ষে ভাইয়া? dx এর সাপেক্ষে। তার আগে একটু বলে নিই অন্তরীকরণের ধর্ম প্রথম এবং ফরমোস্ট, যেটা তুমি ফান্ডামেন্টাল এখানে শিখছো। এই রুলটাই অন্তরীকরণের জন্য কি ভাইয়া? এটা একটু দেখে নাও। এই রুলটা অন্তরীকরণের জন্য কি? তুমি যদি কোনো একটা x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেট করো এই dx x এর সাপেক্ষে, তখন এটার মান আসে এরকম x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 আর প্লাস সি। এটার ব্যাপারে আমরা একটু আলোচনা করবো। এটাকে বলা হয় ইচ্ছাধীন ধ্রুবকগুলো। এটার ব্যাপারে আমরা আলোচনা করবো ঠিক এর পরেই, ঠিক আছে? ওই মানটা আসে, ঠিক আছে? সো তার মানে আমাকে একটু যদি বলো, আর তুমি যদি আমাকে একটু বলো যে ভাইয়া n x টু দি পাওয়ার n ইনভার্স -1 এইটার ক্ষেত্রে ইন্টিগ্রেট করলে কি আসে? তুমি জানো এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে ভাইয়া? এইভাবে আসবে n এর জায়গায় তো n থাকবে, n কে তো আমরা কিছু করতে পারবো না। ধ্রুবককে ইন্টিগ্রেট করলে কিছুই হয় না, কারণ ধ্রুবককে x হিসেবে ডিফারেন্সিয়েট করতে পারবো না। কাকে ডিফারেন্সিয়েট করতে পারবো? এটা ইন্টিগ্রেট করতে পারবো কাকে? ইন্টিগ্রেট করতে পারবো এটাকে, ঠিক আছে? যদি করি n-1, দেখো x টু দি পাওয়ার, আমাদের একটু এক্সট্রা লাইন এখানে যদি পড়ে যায় তাহলে সমস্যা, মুছতে আবার কলম চেঞ্জ করা লাগে। -1 dx ভাই এখানে যাই থাকুক না কেন, আমি যাই ধরলাম এখানে m আছে, এখানে কি আছে? m আছে। মনে করি এখানে m আছে। তার মানে কি এটাকে যদি ইন্টিগ্রেট করার পরে এটুকুর মান কি আসে? x টু দি পাওয়ার m এর মান হলো n-1
প্লাস ওয়ান এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান। ঠিক আছে, উপরে যাই থাকুক না কেন উপরেরটার সাথে কী হবে ওয়ান যোগ হবে, নিচে যাই থাকুক না কেন নিচেরটার সাথে ওই উপরেরটার সাথে নিচে ওয়ান যোগ হবে, সেটা নিচে এসে পড়বে। ঠিক আছে, প্লাস প্লাস কী হবে ভাইয়া, যেহেতু আমরা অনির্দিষ্ট আমরা জানি না আসলে মানটা কি আসবে, এই জন্য অনির্দিষ্টর জন্য একটা অনির্দিষ্ট ধ্রুবক বা যেটাকে আমরা ইচ্ছামূলক ধ্রুবক বলে থাকি সেটা সি যোগ হয়ে যাবে, সি যোগ হয়ে যাবে। ফলে আলটিমেটলি আমরা এখানে কি লিখতে পারি, এন এন হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন, দেখো ওয়ান আর ওয়ান কাটা চলে গেলো আর নিচে এসে পড়লো, দেখো হ্যাঁ মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান কাটা চলে গেলো, শুধুমাত্র এন আইসা পড়ে, এই এন কাটা, এখানে তো প্লাস সি ছিলই, সুতরাং ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অফ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স এর মান আসে কি আমাদের, ডিএক্স এর মান কি আসে আমাদের এক্স টু দি পাওয়ার এন প্লাস সি আসে, সি আসে। সো একটু খেয়াল করো, একটু খেয়াল করো এই জিনিসটাকে, এই জিনিসটাকে হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন প্লাস সিকে যখন আমরা ডিফারেন্সিয়েট করছিলাম মান কি আসছিল আমাদের, মান কি আসছিল, এটা আসছিল রাইট, এই মানটা আসছিল। এখন যখন ওই জিনিসটাকে আবার কি করছে, যে এই মানটা আসছে এই মানটাকে যখন ইন্টিগ্রেট করলাম ঠিক কি আসে, এই মানটাই আসে। ঠিক আছে, এক্সট্রা তুমি বলতে পারো ভাই উপরটার সাথে ফান্ডামেন্টালের সাথে তো মিলে না, মিলবে কেমনে ভাই, আমি বলছি তো ডিফারেন্সিয়েশনের সময় সি গায়েব হয়ে যায় বা সি গায়েব হয়ে যায়, ওটা সম্পর্কে পড়বো আমরা, কিন্তু তুমি এখান থেকে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং বা ধারণা নিতে পারো যে ডিফারেন্সিয়েশন কি ইন্টিগ্রেশনের ঠিক উল্টাটা, ডিফারেন্সিয়েশন কি ইন্টিগ্রেশনের ঠিক উল্টাটা, মানে অপারেটরের কাজ ঠিক উল্টাটা। অনেকটা আমাদের এরকম সম্পর্কটা অনেকটা এরকম, আমাদের প্লাস দিয়ে কী করতাম ভাই, আমরা প্লাস দিয়ে কী করতাম কোনো কিছু যোগ দিতাম, মাইনাস দিয়ে কী করতাম কোনো কিছু থেকে বাদ দিতাম। ঠিক আছে, এইখানে কাহিনী কি ভাইয়া, ডিফারেন্সিয়েশন দিয়ে কী করি কোনো কিছু থেকে ভাঙি, ইন্টিগ্রেশন দিয়ে কী করি ওই ভাঙা জিনিসটাকে গড়ি। ঠিক আছে, এটুকু বুঝলেই হবে প্রতি অন্তরক হিসাবে যোগজ কীভাবে কাজ করে, প্রতি অন্তরক বা অন্তরকের মানে অন্তরকের বিপরীতে কাজ করে। সো এবার একটু আসা পড়ি এখানে যে বলছে যোগজীকরণ ধ্রুবক। এখন যোগজীকরণ ধ্রুবকটা তোমাকে যদি একদম সিম্পলি বুঝতে চাই, এটা হলো বেসিকলি সি, মানে ওই যে একটু আগে আমরা করছিলাম যোগজীকরণের ফান্ডামেন্টাল যে সূত্র সেটা হলো কি, মানে যেটা তোমরা আসলে সবাই জানো, ফান্ডামেন্টাল সূত্র বললে ভুল হবে, যেটা আসলে সবাই জানো, এক্স টু দি পাওয়ার এন এর যদি আমরা যোগজ বের করতে চাই এটা মান আসে এরকম আসে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এটা আসে মান। সো এবার আমি তোমাকে এখান থেকেই বলতেছি দেখো, এই যে সিকে বলি আমরা যোগজীকরণ ধ্রুবক বা এটাকে ইচ্ছাধীন ধ্রুবক বলে। কেন ভাইয়া ইচ্ছাধীন ধ্রুবক মানে কি ভাইয়া, জিনিসটা বলছে কি, এখন ভাইয়া আমরা তোমাকে একটু বলছিলাম যে ওই যে মনে আছে এই যে এরকম একটা বস্তু আছে, এই জিনিসটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন ভাইয়া ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অবশ্যই তো আমাকে বলতে হবে যে ভাই আমি ধরলাম এই বস্তুটার মধ্যে যতগুলো বর্গ আছে ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য হলো ডিএক্স, সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য হলো ডিএক্স। ঠিক আছে, এখন ডিএক্স তো করবো, কিন্তু ভাইয়া মনে আছে আমরা বলছিলাম, আমরা অনেক সময় এরকম একটা জিনিস ছিল, আমাদের অসীম ধারা পড়ছিলাম না আমরা, অসীম ধারায় বা আসলে সসীম ধারাও যখন পড়ছিলাম, দুইটা ক্ষেত্রে আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ভাই, আমরা একটা লিমিট সেট করে দিতাম যে ভাইয়া এনতম পদ পর্যন্ত কি হয়। হ্যাঁ, সো এই লিমিট, এটাকে বলা হয় কি লিমিট ভাই, এনতম পদ আমরা যখন বলি এক থেকে শুরু হবে বা এনতম পদে শেষ হবে, বা এনতম পদ পর্যন্ত কাহিনী কি হয়, এনতম পদ পর্যন্ত সমষ্টিগত, মনে আছে আমরা হিসাব করতাম এনতম পদের সমষ্টিগত। এইখানেও যে কোনো ক্ষেত্রেই তোমাকে অবশ্যই তোমাকে কী করতে হবে, ডিফাইন করে দিতে হবে যে কোথা থেকে আমরা কোথা পর্যন্ত আসলে ইন্টিগ্রেশনটা করব, কোথা থেকে কোথা পর্যন্ত আসলে আমরা বর্গগুলোকে যোগ দিব। ঠিক আছে, কোথা থেকে কোথা পর্যন্ত আমরা বর্গগুলোকে যোগ দিব, এই জিনিসটা আসলে অনির্দিষ্ট যোগজে মিস থাকে, ওই জিনিসটা যেই জায়গায় মিস থাকে, লিমিট যে জায়গায় মিস থাকে, দেখো লিমিট যদি থাকতো এখানে আমি যদি লিমিট বসে দিতাম, ধরো মনে করে এক্সের মান 0 থেকে শুরু করলাম এবং এক্সের মান আমি 5 পর্যন্ত আলোচনার মধ্যে রাখবো। ঠিক আছে, তখন কি করলাম আমরা লিমিট ডিফাইন করে দিলাম কোথা থেকে কোন পর্যন্ত, এক্স থেকে 5 পর্যন্ত। সো তখন দেখো এটা যখন থাকবে এটা সহ হইলো বলা হয় যে সীমাযুক্ত বা লিমিট যুক্ত যোগজীকরণ বা আসলে নির্দিষ্ট সীমা দেওয়া আছে। ঠিক আছে, যখন আমরা লিমিটলেস যোগজীকরণ করতেছি তখন যে জিনিসটা হচ্ছে তখন ধ্রুবক আছে, কিন্তু এখানে যেহেতু আমি এখন লিমিট দিয়েছি তার মানে তখন আমাদের কি ধ্রুবক আসবে না, আমাদের মানটা এসে পড়বে কিভাবে, আমি তোমাকে বোঝাচ্ছি সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এখন আমাদের যদি এটা যোগ করে দিই তার মানে অবশ্যই আমাদের এখানে যা কিছু আছে হ্যাঁ এগুলা বাদ যাবে, এগুলার বদলে দেখো ভাই আমাদের এইটা ইন্টিগ্রেট করছি না, এখন এইখানে এক্স এর মান কত থেকে কত পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতেছি, কত থেকে কত পর্যন্ত আমরা করতেছি, 0 থেকে 5 পর্যন্ত, সেটার জন্য এখানে মানটা হিসাব করবে এরকম যে 5
n+1, হ্যাঁ n+1 এটা তো নিচে থাকবেই, -0 n+1, মানে x এর মান একবার 5 বসাবো এবং x এর মান একবার 0 বসাবো, পরস্পরকে বিয়োগ দিয়ে দিব, ওই জিনিসটাকে পরস্পরকে বিয়োগ দিয়ে দিব, ফলে মানটা এরকম আসে, ফলে আলটিমেট মানটা আসে আমার এরকম 5n+1 ডিভাইডেড বাই n+1। ঠিক আছে, এখানে যে এক্সট্রা জিনিস যেটা আসে, এক্সট্রা যে জিনিসটা আসে, তুমি কি 5n তুমি রাখতে পারো, এখানে তুমি 5n রাখতে পারো, ধরো মনে করো এখানে x এর মান 5n তুমি রাখতে পারো, কিন্তু কথা হইলো ভাই এরপরে একটা এক্সট্রা জিনিস আসবে, যেমন কি ভাই এখানে তুমি বললাম 5n ইন্টু 5 1 না 5 ডিভাইড বাই n+1, যেটাকে তুমি সুন্দরভাবে বলতে পারো 5n n+1 হ্যাঁ গুণন, মানে তুমি জিনিসটাকে আলাদা করে লিখতে পারো 5n+1। সো বেসিকলি দেখো ভাই তোমার এক্সের বাদে এক্সট্রা যে মানটা আসছে, এক্সের মান তো এখানে কত আসে আমি জানি না, এখানে তো লিমিট দেওয়া আছে 0 থেকে 5 পর্যন্ত, যখন হিসাব করছে এখানে লিমিট যদি 1 থেকে 5 পর্যন্ত দেওয়া থাকতো বা অন্যভাবে দেওয়া থাকতো, তাহলে কিন্তু তোমার এক্সট্রা একটা পদ আসতো, যেমন কি তুমি এখানে 1ই কল্পনা করো না, 1ই কল্পনা করো, এখানে 0 দিয়ে হিসাব করছি আমরা, জিনিসটা আমরা 1ই কল্পনা করি, ওকে জাস্ট একটু 1ই কল্পনা করি, 1 কল্পনা করলে এখানে দেখো মানটা কি এসে পড়ে, এখানে মান এসে পড়ে 0 1, বা যেটাকে আমি বলবো এখানে মান এসে পড়ে 1, তার মানে কি 1 এর পাওয়ার যদি n-1 হইতো, তার মানে কি এখানে -1 লেখা লাগতো, যেটাকে আমরা আলটিমেটলি যদি লিখতে পারতাম সেই জিনিসটাকে খুব সুন্দর করে আমাদের লেখা লাগতো যে ভাইয়া, খুব সুন্দর করে লেখা লাগতো আমাদের এখানে যে ভাইয়া 5n+1 -1 ডিভাইড বাই n+1। এই জিনিসটার মান একটা ধ্রুবক না, এই পুরো জিনিসটার মান একটা ধ্রুবক না, মাইনাসের আছে, মাইনাসটা সহ এটার মানটা একটা ধ্রুবক না, এই মানটা কোথা থেকে আসছে, কেন আসছে ভাইয়া, কেন আসছে, কারণ কি ভাইয়া এই যে লিমিটগুলো সেট করছি না, এই জন্য আসে, এই যে লিমিটগুলো সেট করছি এই জন্য আসে। সো আমাদের অ্যাসিউম করে নিতে হবে অলওয়েজ যে এরকম একটা ধ্রুবক আসতে পারে, যেহেতু লিমিট দেওয়া নাই বা সীমা দেওয়া নাই, তখন সেটাকে কি বলি আমরা, যেহেতু সীমা দেওয়া নাই বা লিমিট দেওয়া নাই, হ্যাঁ এই জন্য আমরা বলি অনির্দিষ্ট যৌগ, যেটাকে কি বলি, যদি নেওয়া না থাকে, যেমন কি আমাদের যে জিনিসটা এরকম ছিল x⁴n dx, এই সিস্টেমটাকে আমরা বলি অনির্দিষ্ট যৌগ, কারণ নির্দিষ্ট কোনো সীমা দেওয়া নাই, অনির্দিষ্ট যৌগজ, হ্যাঁ। আর এই জন্যই আমরা জানি না এক্স্যাক্টলি আমাদের কি আসতে পারে, আমাদের ধ্রুবক কত আসতে পারে, এই জন্য আমরা একটা ইচ্ছানাধীন ধ্রুবক, যেটাকে আমরা প্লাস হিসাবে সব জায়গায় যোগ দিয়ে দিই, এবং এটা একটা মাস্ট সমস্ত যৌগজীকরণের ক্ষেত্রেই, ওকে। কোন সময়, যখন আমাদের কি থাকবে না, লিমিটগুলো সেট করা থাকবে না, যে এক্সকে আমরা কত থেকে কত পর্যন্ত ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করতেছি, ওকে। আশা করি বুঝতে পারছি, চলো সামনে আগে যাই। চলো, আমাদের এখানে কতগুলো সূত্র আছে, তোমাদের সূত্র ডিসপ্যারিটি আসলে তোমরা বুঝতে পারো হয়তোবা, তোমাদেরকে কিছু সূত্র যদি আমি লিখে দিই তাহলে ভালো হয়, কারণ এখানে অনেক কিছু বাবা যেটা তোমার কাজে লাগবে শুধুমাত্র সেটাই লিখে দিচ্ছি, ওকে, সেটাই লিখে দিচ্ছি। চলো শুরু করে দিই, ঠিক আছে, শুরু করে দিই আমরা বিসমিল্লাহ বলে আসলে লেখাটা শুরু করি। আমরা অনেক কিছু লিখবো, ঠিক আছে টানা। প্রথমে আমি যে জিনিসটা করবো তুমি জানো, ddx যখন আমরা x কে ডিফারেন্সিয়েট করতেছিলাম, আমাদের মান আসছিল কি ভাই জানো, আমি 1 বলছিল এটাকে, তাই না, 1 বলছিলাম। তার মানে এখন যে কোনো কিছুকে যদি কোনো 1কে যদি ইন্টিগ্রেট করি x এর সাপেক্ষে, তার মান আসবে কি আমাদের x+c, মাথায় রেখো, ঠিক আছে। আমরা ln x কে যখন ডিফারেন্সিয়েট করছিলাম, মান আসছিল 1/x, হ্যাঁ। তার মানে এখন যে কোনো 1/x কে যখন আমরা ইন্টিগ্রেট করব, মানকে আসবে ঠিক তার উল্টাটা, ln x + c, প্রত্যেকটা ক্ষেত্রে জাস্ট +c এক্সট্রা আসবে, কারণ কি আমরা এগুলো হলো অনির্দিষ্ট যৌগজ, ঠিক আছে। এরপরে আমরা যদি তোমাকে বলি ddx মনে আছে আমরা কি করছিলাম, m(e⁴x) যখন ছিল, হ্যাঁ, তখন সেটাকে যখন ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন করছিলাম, আমাদের মান আসছিল শুধুমাত্র m(e⁴x), হ্যাঁ, m(e⁴x), কোনো কিছুই আমরা করতে পারিনি। একই রকমভাবে এখনও যদি আমাদের এরকম থাকে m(e⁴x), হ্যাঁ, তখনও ভাইয়া একই জিনিস আসবে, m(e⁴x) আসবে, আর কিছুই না, এছাড়া আর কিছুই না, ওকে। সো এগুলো তো খুব কি বলবো, মানে রেশনাল জিনিসপত্র, কিন্তু ভাইয়া তার মানে কি, কোনো একটা যৌগজীকরণের কোনো একটা পদের সাথে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি আমাদের কোনো একযুক্ত পদের সাথে কি গুণ অবস্থায় আছে, ওটা সবসময় কি আলাদাই থাকতো, যৌগজীকরণের নিয়মটা সেম। কিন্তু ভাইয়া কোনো যদি এরকম থাকে x এর সাথে গুণ অবস্থায় থাকে, তার মানে কি e⁴mx আছে, এবার দেখো m কোথায় আছে, x এর সাথে গুণ অবস্থায় আছে। এটাকে যখন আমরা ddx করছিলাম, তখন আমাদের মানটা অনেকটা এরকম বেরিয়েছিল, m(e⁴mx),
ঠিক আছে, এরকম বেরিয়েছিল। কিন্তু যোগজীকরণের ক্ষেত্রে জিনিসটা উল্টো হবে। মনে রাখবা যোগজীকরণের ক্ষেত্রে জিনিসটা খুবই সিম্পলিফাই মনে রাখবা। এক্স এর সাথে কোনো কিছু গুণ অবস্থা থাকলে সেটা নিচে এসে পড়ে। যোগজীকরণের ক্ষেত্রে এক্স এর সাথে যদি কোনো কিছু গুণ অবস্থা থাকে বা এক্স এর সহগগুলো কি করতে হবে, নিচে এসে পড়বে। কি করতে হবে, নিচে এসে পড়বে। তার মানে কি এখানে যে আমাদের e⁻mx কে আমরা যদি ইন্টিগ্রেট করি তবে এক্স এর সহগটা নিচে এসে পড়বে। তার মানে কি মানটা আসবে e⁻mx ডিভাইডেড বাই, ওইখানে সি দিয়ে নিয়ে আমি, ডিভাইডেড বাই কী হবে আমাদের এখানে এম প্লাস সি। পার্থক্যটা আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে। ইজি এগুলো তোমার যা কিছু লাগবে সেটাই শুধুমাত্র দেখাবো, ঠিক আছে। আরও যে জিনিসটা তোমাকে দেখাতে চাচ্ছি সেটা হলো কি আমাদের ddx অফ সাইন এক্স, এগুলো লাগবে তোমার ddx অফ সাইন এক্স। সাইন এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতাম আমাদের মান আসতো হইলো কি আসতো ভাইয়া, কজ এক্স আসতো। এবং আমরা যখন কজ এক্সকে ডিফারেন্সিয়েট করতাম আমাদের মান আসতো কি ভাইয়া, মাইনাস সাইন এক্স। এবার আমরা দুইটাকেই ডিফারেন্সিয়েট করবো। আমরা কজ এক্সকে ডিফারেন্সিয়েট করবো প্রথমে, ইন্টিগ্রেট করবো প্রথমে, কজ এক্সকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করবো প্রথমে। যদি করি তাহলে মানটা কি আসে ভাইয়া, উল্টাটা না, কজ এক্সকে করলে কি আসবে, সাইন এক্স আসার কথা না, সাইন এক্সই আসবে, ঠিক আছে। এবার আমাকে বলো তো এবার যদি আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, সাইন এক্সকে ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে ভাই, এবার মনে রাখবা সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আমাদের মাইনাস কজ এক্স আসবে। কি আসবে আমাদের, মাইনাস কজ এক্স আসবে, ঠিক আছে। মাথায় রেখো এই জিনিসটা মাথায় রেখো। জাস্ট সাইন এক্স কজ এক্স এর ব্যাপারটা আলাদা উল্টায় গেল, ঠিক আছে। আর অবশ্যই প্লাস সি আসবে দুইটার ক্ষেত্রেই, এটা দিতে ভুলে যাও না। এরপর আমাদের কি ছিল, আমরা ট্যান এক্সকে আমরা কি করছি, ইন্টিগ্রেট করছিলাম, ডিফারেন্সিয়েট করছিলাম, মনে আছে। ট্যানকে ডিফারেন্সিয়েট করে কি পাইছিলাম আমরা, ট্যানকে ডিফারেন্সিয়েট করে সেক স্কোয়ার এক্স পাইছিলাম। একই রকমভাবে সেক এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েট করছিলাম তখন আমরা কি পাইছিলাম, ডিফারেন্সিয়েট করছিলাম তখন আমরা কি পাইছিলাম, হ্যাঁ, সেক এক্স ট্যান এক্স, রাইট, মাথায় থাকে যেন। একই রকমভাবে আমরা যখন কসেককে ডিফারেন্সিয়েট করছিলাম, মনে হয় সি এর ক্ষেত্রে অলওয়েজ কী পাবো, নেগেটিভ পাবো, সির ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ পাবো, হ্যাঁ। কট এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েট করছিলাম আমরা পাইছিলাম কসেক স্কোয়ার এক্স মাইনাসের, তাই না। একই রকমভাবে আমরা ডিডি এক্স অফ, যখন আমরা কসেক এক্সকে যখন ডিফারেন্সিয়েট করছিলাম তখন মান পাইছিলাম কি আমাদের, তখন আমরা মান পাইছিলাম কসেক এক্স মাইনাস কসেক এক্স কট এক্স, রাইট। আশা করি তোমার মনে আছে। যদি তোমার মনে থাকে তাহলে জিনিসটা ইজি হয়ে যায় ভাইয়া। তাহলে আমাকে একটু বলো তো, যে জিনিসটা উল্টা হবে, সিক্স স্কোয়ারকে আমরা যদি ইন্টিগ্রেট করি, কাকে, সিক্স স্কোয়ার এক্সকে যখন ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেট করো, তুমি আমাকে বলতে পারবে ট্যান এক্স আসবে, কি আসবে আমাদের, ট্যান এক্স আসবে ট্যান এক্স প্লাস সি। একই রকমভাবে যখন আমাদের সেক এক্স ট্যান এক্সকে ইন্টিগ্রেট করবো, সেক এক্স ট্যান এক্সকে যখন আমি ইন্টিগ্রেট করবো তখন আমাদের মান কি আসবে ভাইয়া, তখন তুমি অবশ্যই আমাকে বলতে পারো যে আমাদের মানটা আসবে শুধুমাত্র সেক এক্স প্লাস সি, ঠিক আছে। মাথায় রেখো জাস্ট উল্টাটা আর কিছুই না। একই রকমভাবে আমরা যখন এখন কি করব আমরা কসেক স্কোয়ার এক্সকে, হ্যাঁ, শুধুমাত্র কসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করতেছি, হ্যাঁ, এটাকে ইন্টিগ্রেট করতেছি, তখন মনে রাখবা কি আসবে ভাইয়া, এক্স হিসাবে ইন্টিগ্রেট করতেছি যেহেতু, কি আসবে ভাইয়া, তুমি জানো সির ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ আসে, সি এর ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ আসে, কি আসবে আমাদের, কট এক্স আসবে, কি আসবে, নেগেটিভ কট এক্স, ঠিক আছে। একই রকমভাবে আমরা যখন কাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করবো, আমরা যখন করবো হলো, ধরো মনে করো কাকে করবো, হ্যাঁ, আমরা মাইনাস মানে কসেক এক্স কট এক্সকে করবো, কসেক এক্স কট এক্সকে যখন আমরা ইন্টিগ্রেট করবো মানটা কি আসবে, আমাদের মানটা আসবে হলো আমাদের শুধুমাত্র কসেক এক্স, কি আসবে, মাইনাসের কসেক এক্স। ডান, বলো তো, আশা করি তুমি ক্লিয়ার, আশা করি তুমি বুঝতে পারছো সব কিছু। ওকে, বুঝতে পারছি, ওকে, চলো সামনে আগাবো কিনা একটু জাস্ট জানো। ওকে, ও তোমার তো লাইভে নাই, আচ্ছা সরি, লাইভ নেওয়া এত বেশি অভ্যাস যে আমি অ্যাকচুয়ালি লাইভে ক্লাস নিচ্ছি না, এটা বুঝতে পারিনি। ওকে, চলো, আশা করি এটুকু বুঝতে পারছি। চলো আমরা আরেকটু যাই, যেটা হলো আমাদের কি করতে হবে, যেটা হলো আমাকে বলছে যে ভাইয়া আমাদের যদি এখন এরকম থাকে যে সাইন ইনভার্স এক্স থাকে, কজ ইনভার্স এক্স থাকে, তখন কি ভাইয়া, আমরা ওই ডিফারেন্সিয়েশন সূত্র থেকেই শুরু করব। কি ছিল ডিফারেন্সিয়েশন সূত্রতে বলছে ডিডি এক্স অফ, যখন আমরা সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করছিলাম আমাদের মান আসছিল কত, 1/√1 - x², তাই না। আমরা যখন
কজ ইনভার্স এক্সে ডিফারেন্সিয়েট করছিলাম, মান কি আসছিল আমাদের -1/√1 - x স্কোয়ার। ঠিক আছে, আমরা যখন tan x কে ডিফারেন্সিয়েট করছিলাম মান আসছিল কি আমাদের, মান আসছিল হলো আমাদের কত ভাই, আমাদের মনে আছে তোমার 1/1 + x স্কোয়ার। ঠিক আছে, আমরা যখন কটকে করছিলাম মান আসছিল কত আমাদের, মান আসছিল কত আমাদের -1 + x স্কোয়ার। আমরা যখন সেককে করছিলাম তখন আমাদের মান আসছিল 1/x√x স্কোয়ার -1, তাই না? আমরা যখন কসেককে করছিলাম, মনে রাখবা কসেক মানেই কি ডিফারেন্সিয়েশন, হ্যাঁ তার কসেক মানে কি, কসেক মানেই কি, বা সি মানেই হলো নেগেটিভ আসে, নেগেটিভ আসে মাইনাস ইনভার্স, সরি ইনভার্স, এখানে উপরে ইনভার্স দিই নেই, কী হবে আমাদের 1/-x√x স্কোয়ার -1। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, চলো এবার সামনে আগে এবার যদি ইন্টিগ্রেট করি সবগুলোকে, এই সবগুলোকে ডান পাশে যা কিছু সবগুলোকে যদি ইন্টিগ্রেট করি তাহলে মান কি আসবে ভাইয়া, এটাই আসবে না, মান কি আসবে, এটাই আসার কথা না। চলো দেখি আসলে ওইটাই আসে কিনা, আসলে ওইটাই আসে কিনা, ওকে ওইটাই আসে কিনা। সো ইন্টিগ্রেট করবো কাকে, 1/1 - x স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করবো। যদি ইন্টিগ্রেট করি ভাইয়া কি আসবে, তুমি বলতে পারো, তুমি আমাকে বলতে পারো sin ইনভার্স x কিন্তু প্লাস সি। ওকে, এখন তুমি আমাকে বলো তো, পরেরটা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে ভাইয়া, পরেরটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে ভাইয়া, পরেরটাকে ইন্টিগ্রেট করলে তাহলে কী হবে ভাইয়া। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখানে যে আমাদের 1 - x স্কোয়ার 1কে এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের -sin x আইসা পড়ে। ঠিক আছে, হ্যাঁ তুমি আসলে টেকনিক্যালি উইল বি রাইট, এই জন্য আমরা মোটামুটি লেভেলের এইটার কথা হিসাব করি না, আমরা মোটামুটি লেভেলের এইটা আমাদের জন্য পরিচিত বেশি, এটা আমাদের জন্য পরিচিত বেশি। যদি এটা পরিচিত বেশি হয় তার মানে কি আমাদের tan ইনভার্স এক্সকে মানে কি 1 + xকে 1/1 + x স্কোয়ারকে যখন আমরা ডিফারেন্স ইন্টিগ্রেট করি তখন সেটার মান কত হয় ভাইয়া, তখন সেটা মান কত হয় আমাদের tan ইনভার্স x + c। ওকে, একই রকম হবে এই দুটো হয়ে গেল, এটা হয়ে গেল। এখন আমরা কটকেও তেমন একটা হিসাব করি না, আমরা সেককে যদি হিসাব করি তাহলে আমাকে বলতে হবে, সেককে যদি আমি হিসাব করি 1/x√x স্কোয়ার -1 যদি হিসাব করি তখন আমাদের এটাকে লিখতে হয় sec ইনভার্স x + c। এই তিনটা জানলেই হবে, বাকিগুলো তুমি যদি ঋণাত্মকের উপর আর নিয়ে আসতে পারো সমস্যা নেই, সমস্যা নেই, তুমি যেভাবে বসো আর কি। ঠিক আছে, আশা করি আমাদের যথেষ্ট পরিমাণ সূত্র পড়া হয়েছে, আমরা একটু সামনে আগে ম্যাথ যখন করবো বাকি সূত্রগুলো তখন শিখে নিব, যখন ম্যাথ করবো বাকি সূত্রগুলো তখন শিখে নিব। চলো শুরু করি। কিছু কিছু সূত্র হাতে রাখা ভালো। ঠিক আছে, ও হ্যাঁ একটা সূত্র এখানে এখনো দেখানো হয়নি, হয় নাই, যে সূত্রটা আমি তোমাদেরকে এখান থেকেই দেখা দিচ্ছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখান থেকেই দেখা দিচ্ছি, এই সূত্রটা একটু মাথায় রাখবা, ঠিক আছে, আর শর্তগুলো একটু মাথায় রাখবা। সূত্রটা আমাদের কি ছিল, আমাদের যদি কোনো একটা মানে এমন একটা জিনিস থাকে, কোনো একটা ধ্রুবকের উপরে আমরা যদি এক্স হিসেবে থাকে, ধ্রুবকের হিসেবে যদি এক্স পাওয়ার হিসেবে থাকে বা চলক পাওয়ার হিসেবে থাকে, তখন কি হবে আমাদের এক্স উপরে চলে যায় বা লন এ নিচে নেমে আসে। দেখো ভাই, যত জায়গায় তুমি এখন পর্যন্ত দেখছো এক্স জনিত যে পথটা থাকে ওই পথটার সাথে যত সহগ থাকে, সহগগুলো কি হয় ভাইয়া ডিফারেন্সিয়েশনের জন্য বাম পাশে চলে আসে বা আসলে কি হয় গুণ হয়ে যায় ডিফারেন্সিয়েট করার পরে। কিন্তু ভাইয়া যোগজীকরণের ক্ষেত্রে কি হয়, ভাগ হয়ে যায়, জিনিসটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। জিনিসটা বুঝবা যখন ম্যাথ করতে শুরু করবা বা সূত্রগুলো আসলেই একটু অ্যানালাইসিস করতে থাকবা। ঠিক আছে, আসলেই বুঝবা। চলো সামনে আগে আমরা কয়েকটা ম্যাথ করলে ভাই যোগজীকরণের ধর্মটা একটু দেখায় নিই, তাহলে ধর্মটা বুঝতে পারবা। এখন যোগজীকরণ ধর্ম বলতে কি বোঝায়, আসলে যোগজীকরণ ধর্ম বলতে যোগজীকরণের আদর্শগুলো বোঝায়। প্রথম আদর্শ তোমাকে যদি বলি, ধরো মনে করো আমাদের UVW এরকম করে অসংখ্য পদ যোগজীকরণে যোগ অবস্থায় আছে, কি আছে, যোগ অবস্থায় আছে। হ্যাঁ, এখন আমাদের এরকম একটা অবস্থা আছে, সবগুলোই কি এক্স এর ফাংশন, আমাদের এক্স এর ফাংশন। এই সবগুলোর ক্ষেত্রে আমি যদি হিসাব করতে পারি, আমি তোমাকে যদি বলি যে আসলে যোগজীকরণের মান কত হবে, তোমাকে এগুলা সবগুলাকে একসাথে যোগজীকরণ করা এবং সবগুলাকে ইন্ডিভিজুয়ালি যোগজীকরণ করা একই জিনিস। ঠিক আছে, একই জিনিস হবে। তো তুমি যদি সবগুলোকে ইন্ডিভিজুয়ালি যোগজীকরণ করো কোনো সমস্যা নেই, একই জিনিস হবে। ঠিক আছে, এই সবগুলোকে একসাথে যোগ বের করা আর ইন্ডিভিজুয়ালি যোগ বের করা একই জিনিস হবে। প্রথম জিনিস শেষ, প্রথম ধর্মটা আমরা করে ফেললাম। দ্বিতীয় ধর্মটা তোমাকে যদি একটু বলি আমি,
দ্বিতীয় ধর্মটা তোমাকে যদি আমি বলি সেটা হবে হলো কি আসলে ধ্রুবক ধর্ম, যেটা তোমাকে আগেও বলছি, ধরো তোমার কাছে একটা ধ্রুবক আছে সি, শুধুমাত্র একটা ধ্রুবক আছে সি, ঠিক আছে, একে ইন্টিগ্রেশন করলে মান কত আসে? তুমি জানো আমাকে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ধ্রুবককে যখন আমরা ইন্টিগ্রেট করতেছিলাম তখন মান কত আসছিল আমাদের 0 আসছিল। ডিফারেন্সিয়েশনকে আমরা ধ্রুবককে যখন ডিফারেন্সিয়েট করতেছিলাম তখন মান কি আসছিল? 0 আসছিল। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যখন সিকে ইন্টিগ্রেট করবো, মনে রাখবা সিকে যখন ইন্টিগ্রেট করবো, হ্যাঁ সিকে যখন আমরা ইন্টিগ্রেট করবো তখন কি হবে ভাইয়া? তখন হ্যাঁ, শুরুতে একটা তোমাদের মনে একটা ভুল কনসেপ্ট দিয়ে দিয়েছিলাম আমরা, তাই না? ভুল কনসেপ্ট দিয়ে দিয়েছিলাম যে ভাইয়া, না ভুল কনসেপ্ট না, আসলে সঠিক কনসেপ্টই ছিল, কিন্তু একটু ছাড়া বাড়া কনসেপ্ট হয়ে গেছিলো যে আমরা বলছিলাম জিরোকে যখন আমরা কি করি ইন্টিগ্রেট করি তখন আমাদের কি থাকবে? একটা নির্দিষ্ট মান পাবো বা ধ্রুবক পাবো, হ্যাঁ, কারণ কি ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে এটাকে 0 পাই, ওটা ঠিক আছে, এটা মাথায় রেখো। ধ্রুবককে যখন আমরা ইন্টিগ্রেট করি, মানে ধ্রুবককে যখন আমরা ডিফারেন্সিয়েট করি মান কত সে 0, তার মানে যে কোনো জিরোকে আমরা যখন ইন্টিগ্রেট করবো তার মান কত এসে পড়বে? আমাদের ধ্রুবক এসে পড়বে, কারণ কি বিপরীত চাষা কথা। কিন্তু মনে রাখবা 1 যদি কোথাও যদি 1 থাকে তার মানে তোমাকে বুঝতে হবে ওই জায়গাটা এরকম একটা অবস্থা আছে, যে কোনো একটা চলক টু দি পাওয়ার 0, কোথাও 1 থাকা মানে কি? কোথাও একটা 1 থাকা মানে কি? ধরো মনে করি এখানে এক্সই আছে, এক্স চলকটা আছে, এর পাওয়ার কত? 0। যদি এক্স চলকের পাওয়ার 0 হয় তার মানে আমি দুই পাশে ইন্টিগ্রেট করি, দুই পাশেই এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, দুই পাশে এক্সের সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করতেছি, এক্সের পাওয়ার কত আমাদের? 0, ঠিক আছে? তাহলে এখানে এসে পড়ে দেখো ইন্টিগ্রেশন অফ 1 dx ইজ ইকুয়াল টু এসে পড়ে এই পাশে খেয়াল করো কি হবে আমাদের? আমরা জানি কি হয়, সূত্র কি আমাদের? ডি 0 + 1, নিচে হবে 0 + 1 + c, বা যেটাকে আমি খুব সুন্দর করে বলতে পারি এক্স, শুধুমাত্র এক্স প্লাস সি, মানে কি আমরা 1কে যদি আমরা ইন্টিগ্রেট করি কি আসে আমাদের অ্যান্সার আসে হলো শুধুমাত্র এক্স। সি বাদ দিয়ে আমরা আপাতত সিকে চিন্তা করবো না। সো একটু চিন্তা করো এখানে কি আছে? ইন্টিগ্রেশন অফ সি, হ্যাঁ, তার মানে সিকে তো আসলে ইন্টিগ্রেট করা যাবে না যেহেতু এটা ধ্রুবক, ঠিক আছে? তার মানে ইন্টিগ্রেট করতে হবে কি? সি যদি এখান থেকে চলে যায় আমাদের এখানে শুধুমাত্র থাকে একটা 1, কি থাকে? একটা 1 থাকে। যদি 1কে ইন্টিগ্রেট করি কি যেন একটা মান আসার কথা ভাইয়া, ওখান থেকে দেখে নাও কি যেন একটা মান আসার কথা ভাইয়া আমরা মনে মনে নিব না এভাবে যে সি x⁻0 এখানে আছে ইন্টু না dx আছে, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা সুন্দর করে লিখতে হবে এভাবে, x⁻0 0 + 1 ডিভাইডেড বাই 0 + 1 + c না, মানে সি প্রাইম, এখানে তো একটা সি আছে, সি প্রাইমে লিখি, ঠিক আছে? এটাও লেখা লাগবে না কারণ কি এখানে অলরেডি এটা ধ্রুবক আছে, ঠিক আছে? তার মানে ডাইরেক্টলি আমি লিখতে পারবো আমি কি যখন কোনো একটা ধ্রুবককে ইন্টিগ্রেট করতেছি এটার মান আসে কি আমাদের? সেটা মান আসে কি আমাদের? x + সি প্রাইম, ঠিক আছে? সি প্রাইমে দিয়ে দিই x + সি প্রাইম, এভাবে লিখতে হবে বা কোনো একটা ধ্রুবককে যখন আমরা ইন্টিগ্রেট করতে যাবো, সরি এক্স সি, এখানে তো এক্স আসবে, এক্স সি বা সি এক্স আসবে, কি আসবে ভাই? এক্স সি বা সি এক্স আসবে এখানে, ওকে? মাথায় রেখে চলো, কোনো একটা ধ্রুবককে যখন ইন্টিগ্রেট করবো তখন মানে ওখানে মান আসবে ধ্রুবক ইন্টু চলক, ওইটা আসবে মান। সো এবার আমাদের ধর্মও শেষ, হ্যাঁ, আমরা এবার চলে যাব কিছু সূত্র যা লাগবে। ভাইয়া তোমাদের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন দুইটা চ্যাপ্টারেই ত্রিকোণমিতি খুবই ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি যদি মনে করো এমন না তোমার ত্রিকোণমিতি পুরো শেষ করতে হবে, আমি তোমাকে বলবো ত্রিকোণমিতির সূত্রগুলো অ্যাটলিস্ট আত্মস্থ করে ফেলো, আত্মস্থ করে ফেলো। অ্যাটলিস্ট যে কোনো সূত্র যেখানে 2 আছে, হ্যাঁ, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক সূত্রগুলো অবশ্যই আত্মস্থ করে ফেলবা, হ্যাঁ। এবং বিপরীত কোণের ত্রিকোণমিতি মানে সেকেন্ড পেপারের 7ম অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আত্মস্থ করে ফেলবা, তাহলেই তোমার এখানে অত বেশি প্রবলেম হবে না, তোমার পুরো ত্রিকোণমিতি না পড়েও তুমি আসলে এই চ্যাপ্টারটা পারবা। ওকে, চলো সামনে চলে যাই। ভাইয়া এখানে বলছে নিচের যোগজগুলোর মান নির্ণয় করো, এই যোগজগুলোর মান নির্ণয় করতে হবে। চলো এই যোগজটা মানটা আগে নির্ণয় করি। বলছে আমাকে যে এক্স গুণন 1 + √x dx, এটার মান নির্ণয় করতে হবে, একটা দিয়েই আমরা পুরোপুরি বুঝতে পারবো, ঠিক আছে? চলো শুরু করে দিই। এখানে কি আছে? এটা আছে, সো এটাকে আমি লিখতে পারবো, দেখো এক্সকে ভিতরে গুণ দিয়ে দিই, যদি এক্সকে ভিতরে গুণ দিয়ে দেওয়া হয় তাহলে লেখা যায় x + x √x dx, ওকে? সো এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ভাঙে লিখবো। √x মানে কি আমরা লিখতে পারি না x⁻½ এক্সের পাওয়ার এখানে ধরো মনে করো 1, আর এখানে x ইন্টু এক্সের পাওয়ার কত? এখানে 1, এক্সের পাওয়ার 1, আর এখানে হলো ½ ঠিক আছে? আমরা পাওয়ার আকারে লিখছি dx। যদি যোগ করে দিই জিনিসটা আসলে কীভাবে এসে পড়ে? x⁻1 + x⁻3/2, কারণ এই যে যোগ হয়ে যায় তুমি জানো পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে 1 + ½ এর মান কত হয়ে যাবে? 3/2 এসে পড়বে, ওকে? এত
ডিএক্স। সো এটাকে যদি পুরোটাকে ইন্টিগ্রেট করি তার মানে কি আলাদা আলাদা করে সেপারেটভাবে যখন ইন্টিগ্রেট করা মতো হয়ে যায়, ঠিক আছে? তার মানে এটাকে যদি ইন্টিগ্রেট করা হয়, দুইটাকে যদি তখন ইন্টিগ্রেট করা হবে, তুমি জানো এক্স এর মান কত হয়ে যাবে, এক্স স্কোয়ার এক্স এর পাওয়ার 2 8/2 প্লাস এক্স এর পাওয়ার 3/2 প্লাস 1 8/3/2 প্লাস 1, হ্যাঁ, প্লাস সি। ফলে আলটিমেট মানটা কি আসে আমাদের? ফলে আলটিমেট মানটা এসে পড়ে এরকম, আমি এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার /2 প্লাস 3, দেখো আমাদের 3 প্লাস 3/2 প্লাস 1কে আমরা লিখতে পারবো 5/2, হ্যাঁ, 2 উপরে উঠে যায়, এখানে এক্স এর পাওয়ার 5/2 আর নিচে এসে পড়ে 5/2, অবশ্যই 5/2, 2 উপরে এসে গেছে, তার মানে শুধুমাত্র 5 এখানে রাখতে পারি প্লাস সি। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি জিনিসটা ক্লিয়ার। ওকে, ইজি। এটা তো ইজি ছিল, আমরা একটু হার্ডে যাই, একটু কঠিনে যাই, ঠিক আছে? একটু কঠিনে যাই, আমরা অ্যান্সারটা দেখি মিলিয়ে দিই। হ্যাঁ, অ্যান্সারটা মিলছে। ওকে, অ্যান্সারটা মিলছে, চলো সামনে যাই। সো এরপরে এই জিনিসটার মতো কিছু ম্যাথ তুমি পাবা, যে জিনিসটা দেখে মনে হবে মরে যাই। হ্যাঁ, কারণ কি ভাইয়া, যখন এই ত্রিকোণমিতি দেখি আমার না সমস্যা হয় না, আমার একটু ভয় লাগে। তোমাদের একটু ভয় লাগে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি দেখলেই, বিশেষ করে এরকম কিছু একটা দেখলে ভয় লাগে। চলো ওই ভয়টাকেই দূর করি, ঠিক আছে? ভয়টাকেই দূর করি। অনেকভাবে করা যায় এই ম্যাথটা, অনেকভাবেই করা যায়। এখন তোমাকে ডিসাইড করতে হবে তুমি কীভাবে করবা। হ্যাঁ, কীভাবে করবা? তুমি ত্রিকোণমিতির অ্যাডভান্স সূত্র ইউজ করবা নাকি জাস্ট নর্মালি করে দিলেই হবে? সো আমি কয়েকটা পদ্ধতি দেখাবো, তোমার যেটা করতে ইচ্ছা, ঠিক আছে? তোমার যেটা করতে ভালো লাগে অ্যাকচুয়ালি। সো এখানে বেসিক্যালি এরকম আছে 1 প্লাস cos x আছে। এই পদ্ধতিটা খুব ফেমাস, ঠিক আছে? কি করবো ভাইয়া, আমরা উপরে এবং নিচে যাই আসে না কেন, নিচেটাকে সরাইতে হবে না? নিচেকে যদি সরাইতে হয় তার মানে আমরা উপরে এবং নিচে এই জিনিসটার 1 প্লাস cos x এর অনুবন্ধী দ্বারা গুণ দিব, উপরে এবং নিচে। তার মানে কি অনুবন্ধী মানে কি 1 প্লাস cos x এর অনুবন্ধী 1 মাইনাস cos x, আর নিচে এসে পড়ে 1 প্লাস cos x গুণন আগে ছিল 1 মাইনাস cos x, ঠিক আছে, dx। এটা আসলে মান এসে পড়ে। সো এবার একটা কাজ করবো, সেটা হলো কি আমাদের যেহেতু 1 প্লাস cos x 1 মাইনাস cos x আছে, আর উপরে শুধুমাত্র 1 মাইনাস cos x আছে, 1 মাইনাস cos x থাকুক উপরে, আর নিচে এসে পড়ে 1 মাইনাস cos স্কোয়ার x dx, ঠিক আছে? ফলে এবার আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার x মানে কি sin স্কোয়ার x, 1 মাইনাস cos স্কোয়ার x মানে কি sin স্কোয়ার x। আশা করি তুমি বুঝতে পারো। তার মানে 1 মাইনাস cos x sin স্কোয়ার x dx, ঠিক আছে? সো এবার আমি যদি কি করি, ভাগ করে দিই জিনিসটাকে যদি খুব সুন্দর করে ভাগ করে দিই, তাহলে জিনিসটা কি আসে একটু বলো তো, জিনিসটা কি আসে? তুমি আমাকে বলবা যে ভাইয়া অনেকটা এরকম আসে 1/sin স্কোয়ার x মাইনাস cos x ডিভাইড বাই sin স্কোয়ার x ওকে, এত dx। সো ভাইয়া 1/sin স্কোয়ার x মানে কত? 1/sin স্কোয়ার x মানে কত? cos x স্কোয়ার x মাইনাস cos x বাই sin x মানে কি cot x cosec x, আর পুরোটার জন্য কি হয় আমাদের dx আসে। dx আসে। তো dx যদি পুরোটা ভিতরে চলে যায়, দেখো ভাই পুরোটাকে আমাদের যখন ইন্টিগ্রেট করতে হবে, তুমি জানো cos x স্কোয়ার x কে ইন্টিগ্রেট করতে পারবো আমরা মাইনাস যেহেতু আছে সমস্যা নেই, এটাকে আমরা আলাদা করতে পারবো cot x cosec x dx দ্বারা। ওকে, ফলে এবার আমি cosec x কে আমরা যদি ইন্টিগ্রেট করি কি থাকে যেন বলছিলাম আমি তোমাকে আমি বলছিলাম cot x থাকে। কি ধরনের cot x থাকে? মাইনাস cot x থাকে, ঠিক আছে? আর মানে এখানে কি আছে? মাইনাস cot x cosec x আছে। তুমি জানো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি আমাদের কি থাকবে? আমাদের মাইনাসের cosec x থাকবে প্লাস সি থেকে যায়, প্লাস দুটো থেকে আমাদের একটা সি থেকে যায়, ধ্রুবক থেকে যায়, ঠিক আছে? তার মানে এখানে মাইনাস cot x মাইনাস প্লাস cosec x প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি আমরা ক্লিয়ার। ওকে, আশা করি ক্লিয়ার। পরেরটা চলে যাই, দেখি তো আমাদের অ্যান্সারটা মিলিয়ে দেখি। হ্যাঁ, আমাদের cosec x যদি সামনে নিয়ে আসি তাহলে অ্যান্সারটার মধ্যে দেখতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। অনেকগুলো পদ্ধতি আছে, তুমি যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। তুমি এই নিচের যে আমাদের 1 প্লাস cos x আছে এটাকে ভেঙে এইভাবে লিখতে পারতা, 1 প্লাস
কজ এক্স যেটা আছে এটাকে ভাঙে তুমি এভাবে লিখতে পারতা যে ভাইয়া এটার মান আসবে 2 কজ স্কোয়ার এক্স বাই 2। তার মানে তুমি এই পুরোটা জিনিসটাকে লিখতে পারতা, হ্যাঁ দেখো ভাই পুরো জিনিসটাকে লিখতে পারতা ডিএক্স ডিভাইড বাই 2 কজ স্কোয়ার এক্স বাই 2, যেটাকে আরও সুন্দর করে লিখতে পারতো তুমি, হ্যাঁ যে যেহেতু আমাদের টুকে আমি বাইরে করে নিয়ে আসি, হাফ হয়ে গেলো এখানে, আর আমরা কজ স্কোয়ার এক্সকে লিখতে পারতাম সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, যেটাকে খুব সুন্দর করে তুমি জানো সেক স্কোয়ার এক্সকে আমি যদি করি তাহলে আমাদের মান কি আসে, তুমি বলো সেক স্কোয়ার এক্স যদি করি মান কি আসে, হাফ কি আসবে, মান কি আসবে আমাদের কট, অবশ্যই আমাদের ট্যান এক্স আসবে, তাই না, ট্যান এক্স আসবে, ট্যান এক্স বাই 2। মনে রাখবা এক্সের সহগ কত আছে আমাদের এখানে, এক্সের সহগ আছে কত আমাদের হাফ, এক্সের সহগ কত আমাদের হাফ, তার মানে হাফ কোথায় যাবে আমাদের নিচে চলে আসবে প্লাস সি, ঠিক আছে, হাফ আর হাফ কি হয় পরস্পর কাটা চলে যায়, আমাদের অ্যান্সার আসা হলো ট্যান এক্স বাই 2 প্লাস সি। এই ট্যান এক্সকে তুমি যদি শুধুমাত্র ভাঙো না কখনো তুমি এটা পাওয়া যাবে, এটুকু পাওয়া যাবে, ট্যান এক্সকে ভাঙলে তুমি এটা পাওয়া যাবে, ঠিক আছে। শুধুমাত্র ট্রিগোনোমেট্রিতে এরকম কিছু আসে যে প্রত্যেকটা আলাদা আলাদা পদ্ধতি ইউজ করার কারণে আলাদা আলাদা মান আসতে পারে, ঠিক আছে, ট্যান এক্স বাই 2কে ভাঙলে দেখো এখানে কি সবগুলো এক্স আছে, ট্যান এক্স বাই 2কে ভাঙলে তুমি সামহাও তুমি এই পর্যন্ত পৌঁছে যাবা। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি আমরা ক্লিয়ার। ওকে, সামনে চলে যাও। সো সামনে যদি চলে যাই, দেখো আমাদের কি লেখা আছে, আমাদের এখানে লেখা আছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে আমরা কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেট করতে হবে। চলো আমরা শুরু করি। হ্যাঁ দেখো ভাই আমরা না একটু আগে ইন্টিগ্রেট যখন করছিলাম তখন আমরা কি পেয়েছিলাম, সেক স্কোয়ার এক্সকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, কসেক স্কোয়ার এক্সকে আমরা আলাদা করে ইন্টিগ্রেট করতে পারি, কিন্তু এখানে কি দুইটা গুণ অবস্থায় আছে, ফলে আমাদের কোনো ফরমেশন নাই, এখানে এমন কোনো ফরমেশন নাই যেটার মাধ্যমে আমরা ডাইরেক্ট সূত্র বসাতে পারবো, ঠিক আছে। সো অবশ্যই আমাদের ইন্টিগ্রেশনের প্রথম যে কাহিনীটা থাকবে সেটা হলো আমাদের যে কোনো রাশি দেওয়া থাকুক না কেন ওটাকে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে সূত্রের ফরমেশনে আনতে হবে বা সূত্রের ফাউন্ডেশনে আনতে হবে। চলো একটু সূত্রের ফাউন্ডেশনে নিয়ে আসি। সো প্রথমে যে জিনিসটা করবো আমরা প্রথমে লিখে নিচ্ছি, আমরা সূত্রের ফাউন্ডেশন আনার জন্য সেক এক্স আছে না এখানে, সেক এক্সকে আমরা কি লিখতে পারবো, সেক এক্সকে আমরা লিখতে পারবো অবশ্যই কস স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স আছে কজ স্কোয়ার এক্স লিখতে পারবো, কসেক স্কোয়ার এক্স আছে সেটাকে আমরা কি লিখতে পারবো, হ্যাঁ কসেক স্কোয়ার এক্স আছে, কিন্তু খেয়াল করো কসেক স্কোয়ার এক্স আছে এটাকে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার এক্স লিখতে পারবো ডিএক্স। ওকে ডান। সো এইবার দেখো নিচে কি আছে আমাদের, নিচে আছে আমাদের কসেক স্কোয়ার এক্স প্লাস কসেক স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। আমরা ছোটোবেলায় একটা সূত্র পড়ছিলাম, কি বলছিলাম, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1, তাই না। এখন উপরে খেয়াল করো উপরে এই সূত্রটার মানে 1 দেওয়া আছে, তার মানে কি 1-এর বদলে আমরা কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখতে পারবো না, অবশ্যই পারবো, লিখে ফেলি আমরা, তার মানে লিখে ফেলি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, সো এবার যদি সুন্দর করে জিনিসটাকে লিখি, দেখো ভাইয়া সাইন স্কোয়ার এক্স কি হবে, কজ স্কোয়ার এবং কজ স্কোয়ার এক্স এবং সাইন স্কোয়ার এক্স দ্বারা ভাগ হয়ে যাবে, ফলে জিনিসটাকে আমাদের লেখা লাগবে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স আমাদের ভাগ হয়ে যাবে কি সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স দ্বারা। ওকে, এক্স দ্বারা ভাগ হয়ে যাবে, আর ডিএক্স কি আমাদের এই পাশে থেকে যাবে, ওকে এই পাশে থেকে যাবে। সো একটু খেয়াল করো সাইন স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্স পরস্পর কাটা যায়, ফলে 1/cos স্কোয়ার এক্স এসে পড়ে, কজ স্কোয়ার এক্স এখানে আর কি এসে কজ স্কোয়ার এক্স কাটা চলে যায়, ফলে 1/cos স্কোয়ার এক্স এসে পড়ে, ফলে এই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি 1/cos স্কোয়ার এক্স না, সেটাকে আমরা কি লিখতে পারবো সেক স্কোয়ার এক্স, কি লিখতে পারবো আমরা সেক স্কোয়ার এক্স লিখতে পারবো, কি লিখতে পারবো আমরা সেক স্কোয়ার এক্স লিখতে পারবো। সো একটু মুছি, কি লিখতে পারবো আমরা এটাকে সেক স্কোয়ার এক্স প্লাস এখানে কি আছে আমাদের, অবশ্যই তুমি বলবা কসেক স্কোয়ার এক্স, এটাকে আমি ইন্টিগ্রেট করতেছি, তার মানে পরের লাইন যদি আমি লিখে ফেলাই তাহলে আলাদা আলাদা করে প্রত্যেকটাকে ইন্টিগ্রেট করা যায়, মানে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স না সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কসেক স্কোয়ার এক্স ডিএক্স। যদি ইন্টিগ্রেট করি সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি আসবে ভাইয়া তুমি জানো, ট্যান এক্স আসবে, কি আসবে আমাদের ট্যান এক্স আসবে। কস স্কোয়ার এক্স ইন্টিগ্রেট করলে কি আসবে আমাদের, হ্যাঁ ভাইয়া আমাদের কট এক্স আসবে, মাইনাসের কট এক্স আসবে, ঠিক আছে, কট এক্স আসবে, আর পুরোটার জন্য আমি প্লাসের সি নিয়ে আসলাম, ফলে আমার অ্যান্সারটা বের হয়ে গেল। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। আমার একটা অ্যান্সারটা মিলিয়ে দেখি চাইলে,
মিলায় দেখতে পারছি, ইজিলি আমাদের অ্যান্সারটা মিলে গেছে। ওকে, সো আজকের ক্লাসে আমরা মূলত কি করলাম, আমরা ধারণাগুলো ক্লিয়ার করলাম, ঠিক আছে, ধারণাগুলো ক্লিয়ার করলাম, এবং ধারণাগুলোর পরে আমরা সূত্রটাও একটু ক্লিয়ার করলাম, কিছু ধর্মও পড়লাম, ঠিক আছে। এখন এই লাস্ট ম্যাথটা তোমার কি করতে হবে, তোমার এখানে কি করতে হবে, তোমার হোমওয়ার্কগুলো নিতে হবে, ঠিক আছে। কারণ এরপরে হোমওয়ার্ক করে নিতে হবে। অ্যাকচুয়ালি হোমওয়ার্কটা তুমি একটা কাজ করো, এটার মান তুমি আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, এটার মান তুমি অবশ্যই জানিয়ে দিও। সো ইনশাল্লাহ তুমি এই ক্লাসে করছো বা এই ক্লাসের জিনিস কথাগুলো যে বুঝছো বা পড়াটা বুঝছো, এটা আমি বুঝবো কীভাবে, যখন তুমি এই মানটা এটার মান তুমি কমেন্টে জানিয়ে দিবে। ওকে, অবশ্যই তোমার সাথে কমেন্টে দেখা হচ্ছে, ইনশাল্লাহ দেখা হবে আবার ঠিক একই রকমভাবে একই ধাঁচে পড়াইতে আবার ঠিক এইখানেই নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবে তোমরা সবাই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।